এবং সমস্ত রকম রিলিফ মেটেরিয়ালস, এনডিআরএফ, এসডিআরএফ সব কিছুকেই রেডি করতে হবে। ডিএমজি, সিভিল টিমসগুলো সকলকেই। সাপের কামড়ের যে ওষুধ ভেনাম, সেটাকে কিন্তু নারায়ণ রেডি রাখতে হবে। আর সাইক্লোন টাইক্লোন হলে বা জল হলে যেটা ডায়রিয়ার ওষুধ, তারপরে যে জ্বরের ওষুধ, ইনফ্লুয়েঞ্জার ওষুধ, তারপরে কাশি, সর্দি কাশির ওষুধ, এইগুলো সমস্ত রেডি রাখতে হবে। নেক্সট আমরা যেটা প্রোগ্রাম নিচ্ছি, আমাদের পাড়া আমাদের সমাধান। এটা সিএস ডিএমদের ব্রিফ করেছেন, আশা করি। পুলিশকেও অ্যাক্টিভ রোল প্লে করতে হবে এবং এটা এক একটা বুথের জন্য আমরা 10 লাখ টাকা করে স্যাংশন করেছি। আমাদের 8,000 কোটি টাকার ওপর খরচা হচ্ছে। 3টে করে বুথ নিয়ে একটা পাড়া হবে এবং সেখানে সারাদিন মানুষ এসে তার কথা জানাতে পারে। তার লোকাল এরিয়ায় যে সমস্যা, এটা বড় বড় প্রজেক্ট নয়, এটা হচ্ছে ছোট ছোট জিনিস পাড়ায় যেগুলো খুব ইম্পর্টেন্ট। ধরুন পাড়ায় একটা টিউবওয়েল খারাপ হয়ে গেছে, জল পাচ্ছে না লোকে। পাড়ায় একটা ছোট্ট রাস্তা আছে, সেই রাস্তাটা অল্পে হয়ে যায়। পাড়ায় একটা ধরুন 3টে বুথ করে হলেও 3টে বুথ তো 30 লাখ পাবে, তাই না? 10 লাখ করে এক একটা বুথ, 8,000 কোটি টাকার ওপর খরচা হবে। ধরুন কোনো একটা আইসিডিএস সেন্টার ভেঙে পড়েছে, এমনিতেই আমরা গভর্নমেন্টের টাকা দিয়ে এগুলো করি, কিন্তু এটা হচ্ছে পাড়ায় লোকাল লেভেলে যেগুলো ছোট ছোট প্রবলেম, এইটা দেখার জন্য। এর মধ্যে বাড়ি টাড়ি আসবে না, বাড়ি আমরা আলাদা করছি। আমরা 12 লক্ষ বাড়ির টাকা দিয়ে দিয়েছি অলরেডি পুরোটা পশ্চিমবঙ্গ সরকার থেকে। আরও 16 লাখ বাড়ির নেক্সট ডিসেম্বরে একটা কিস্তি পাবেন এবং কাজটা এগিয়ে নিয়ে গেলে মে মাসে আর একটা কিস্তি পাবেন। অর্থাৎ 12 আর 16 28 লক্ষ হয়ে যাবে। আগে আমরা 45 লক্ষের ওপর করেছি। তারপরে যে লিস্ট বাকি থাকবে সেটা আমরা এই 28 লক্ষ হয়ে যাওয়ার পর ফেস বাই ফেস সেটাও আমরা দেখে দেব। কারণ আমরা চাই না গরিব মানুষের মাটির ছাদ ভেঙে পড়ে তাদের জীবন নষ্ট হয়ে যাক। আপনারা জানেন যে আমার পাড়া আমার সমাধান, এটা 2রা আগস্ট থেকে শুরু হবে এবং এটা আমি চাই পুজোর কদিন মাত্র ছুটি থাকবে, 7 দিন, মহালয়ের দিন থেকে। লক্ষ্মী পুজোর পর দিন থেকে আবার চলবে। কালী পুজোর 2 দিন আগে থেকে বন্ধ থাকবে, আবার কালী পুজো হয়ে গেলে চালু হবে। টাইম নেই, নভেম্বরের লাস্ট উইকের মধ্যে শেষ করতে হবে। কারণ এই মনিটরিং সেলের চেয়ারম্যান হচ্ছে সিএস এবং সিএসের নেতৃত্বে অফিসারদের দিয়ে একটা কমিটি করা হয়েছে। জেলায় জেলাও একটা মনিটরিং কমিটি করতে হবে যাতে কোনো অসুবিধে না হয়। ডিএমরা মূল দায়িত্বে থাকবেন, ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। যদিও আজকে কেস আছে বলে ডিটেলস আমি বলছি না, দেখবেন যেন মানুষ হ্যারাস না হয়। যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার, একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না। আপনারা তো দেখছেন চারিদিকে যারা বাংলা ভাষায় কথা বলছে অত্যাচার হচ্ছে। আসাম সব ডিটেনশন ক্যাম্প।
আসাম গভর্নমেন্ট চিঠি পাঠাচ্ছে বাংলার কুচবিহার আলিপুরদুয়ারকে রাজবংশীদের, যে তোমাকে ফরেন ট্রিব্যুনালসে ইল্লিগাল ঘোষণা করা হচ্ছে। সাহস হয় কোত্থেকে? এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে। 2, আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। আমি সাবিরুলকে বলবো, ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে, আর মলয় আছে, দুজনে মিলে বসে সিএসের সাথে কাল পরশুই বসবে, বসে একটা স্কিম তৈরি করো, ওদের ফিরিয়ে আনো। আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না, পালিয়ে যায়। বাচ্চাদের পর্যন্ত অত্যাচার থেকে রেহাই দেয়নি, মহিলাদেরও না। গুরগাঁওতে হরিয়ানায় 10টা ডিটেনশন ক্যাম্প করে লোক রেখে দিয়েছে। আসাম, রাজস্থান, মধ্যপ্রদেশ, ইউপি, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্রে একজনকে কাগজে দেখলাম কুচি কুচি করে খুন করেছে, করে বস্তার মধ্যে রেখে দিয়েছে। এটা কখনো মানা যায় না। রাজবংশীদের উপর অত্যাচার হচ্ছে, মতুয়াদের উপর হচ্ছে, তপশিলি নিম্ন শীল পরিবার তাকেও চিঠি দিয়েছে। সংখ্যালঘুরা তো আছেই, এটা ওদের আইডেন্টিফাইড ব্যাটল। কিন্তু মনে রাখবেন, লিঙ্গুইস্টিক মাইনরিটির মধ্যে সংখ্যালঘু যেমন পড়ে, খ্রিস্টানও পড়ে, পাঞ্জাবিও পড়ে, আমাদের এখানে অন্যান্যরাও পড়ে, বুদ্ধিস্টরাও পড়ে, নেপালিরাও পড়ে। এটা মাথায় রাখতে হবে। দলিত এবং তপশিলীদের ওপর খুব অত্যাচার হচ্ছে। এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে। একটা স্কিম তৈরি করা হোক, যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। আমরা কারো কাছে ভিক্ষে চাইব না। 2 হচ্ছে, তারা ফিরে এলে তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে, না থাকলে আমরা ক্যাম্প করে দেব। তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায়, স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে দেবে। আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে, ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায়। আগের বার কর্মশ্রী, যেটা আমাদের 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, ওরা বাংলার আবাস বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তা বন্ধ করে দিয়েছে, এখন জল মিশনের টাকাও বন্ধ করে দিয়েছে। সুতরাং মাথায় রাখতে হবে, সবটাই কিন্তু আমরা রাজ্য সরকার থেকে করছি। বড় কাজ আমরা অনেক করেছি, অনেক প্রসেসেও আছে। বড় কাজের জন্য না এগিয়ে ছোট ছোট কাজগুলো করুন। পঞ্চায়েত সমিতিতে যারা আছেন, আগে কিচ্ছু পেতেন না আপনারা, আমরা ফাইট করে ফাইন্যান্স কমিশন থেকে 15% আপনাদের দেওয়া হয়েছে। জেলা পরিষদও 15% পাচ্ছেন। লোকাল কাজগুলো আপনারা করুন, বড় বড় কাজগুলো তো গভর্নমেন্ট করে। আপনি খরচা করুন লোকাল এরিয়ায়, বিল্ডিং বেশি বানাবেন না, রাস্তা করুন, আলো করুন, জল করুন। যে স্কুলটার ছাদ দিয়ে জল পড়ছে সেই ছাদটা সারান। আইসিডিএস সেন্টার যদি জল পড়ে থাকে সেইটাকে দেখুন। এগুলোকে আমরা আমাদের পাড়া আমাদের সমাধানেও ঢুকিয়েছি, এগুলোকে দেখে নিতে হবে ভালো করে। আমি যেটা 25-26 সালের 31শে ডিসেম্বর মধ্যে সব স্কিম যা আমরা অ্যানাউন্স করেছি শেষ করতে হবে। এখন বর্ষাকাল, এখন গাছ পোঁতা ছাড়া অন্য কাজ হয় না, আর ইরিগেশনের কাজ ছাড়া। অন্যান্য কাজ যত বাকি আছে, যেগুলো আমাদের হাতে আছে, টেন্ডার করে রেডি করতে হবে, যাতে বর্ষা চলে গেলেই কাজগুলো পটাপট হয়ে যায়। টাইম নষ্ট করব না, বর্ষার মধ্যেই যেন টেন্ডার শেষ করে। সমন্বয় পোর্টালের মাধ্যমে আমি কিন্তু 14 বছরে যে প্রকল্পগুলো শিলান্যাস করেছি আমার কিন্তু নজরে আছে। বীরভূম জেলার জন্য ঘোষিত 1350টি প্রকল্পের মধ্যে 1227টি প্রকল্পের কাজ শেষ হয়েছে 91%। 123টি প্রকল্পের কাজ শেষ হয়নি সময়ে, যেটা 3 বছরের বেশি দেরি হয়েছে। 92টি প্রকল্পে 1 বছরের বেশি দেরি হয়েছে, এবং 123টি প্রকল্পের কাজ শেষ করা যায়নি। তার মধ্যে 46টি এডুকেশন ডিপার্টমেন্টের,
এডুকেশন ডিপার্টমেন্টকে বলো টু বি মোর অ্যাক্টিভ অ্যান্ড টু বি প্রোঅ্যাক্টিভ, কাজগুলো ইমিডিয়েট করতে। আমি একটা কথা আপনাদের বলবো, কর্মশ্রী প্রকল্পে, যেটা 100 দিনের কাজ বন্ধ করে দেওয়ার পরে 50 দিনের কাজ দেওয়ার জন্য আমরা কর্মশ্রী চালু করেছি জব কার্ড হোল্ডারদের। গত বছর আমরা 77 লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ দিয়েছি এবং প্রায় আমরা টাকা খরচ যেটা করেছি সেটা হচ্ছে আমরা মোট কত টাকা খরচা করেছি, আমরা 8,334 কোটি টাকা 24-25-এ, 25-26-এ এখনো পর্যন্ত 728 কোটি 62 লক্ষ টাকা ম্যান্ডেট ক্রিয়েট হয়েছে এখনো পর্যন্ত। এটা তো কয়েকটা কোটি, এটা তো কত কোটি কোটি হয়েছে। 75 কোটি না 80 কোটি ম্যান্ডেট তৈরি হয়েছে। হ্যাঁ, 75 কোটি ম্যান্ডেট তৈরি হয়েছে। আর আমি বীরভূম জেলাকে যেটা বলবো, এখনো পর্যন্ত এই বছরে 34 দিনের কাজ হয়েছে অন্য জেলায়, কিন্তু আপনাদের জেলায় 32 দিনের হয়েছে। আপনার জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি। আগের বার কিন্তু আমরা 58 দিন পর্যন্ত কাজ করেছি, 50 দিন বললেও। 100 দিনের কাজও যখন হতো তখন অনেক জায়গায়, আমি যখন প্রথম ক্ষমতায় এসেছি আমি দেখেছি 25-26 দিনের কাজ হতো না। তারপরে আমরা পার্সু করে করে মিটিংয়ে বলে 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 কাজটা বাড়িয়েছিলাম, সেখানেও 48-50% হতো। কিন্তু গতবার আমরা কর্মশ্রী প্রজেক্টে 58 দিনের কাজ করেছি। এবার যদি 58 দিনের জায়গায় 65 হয়, 70 হয়, আমার কোনো আপত্তি নেই। আপনারা জব কার্ড হোল্ডারদের কাজ দিন এবং কাজে লাগান। গতবারে 58 করেছি, এবারে তাহলে তোমার 65 করা উচিত। গত বছর আমরা 8,300 কোটি টাকা এর জন্য খরচ করেছি, কর্মশ্রী শুধু। বাড়ির জন্য আমরা প্রায় 14,000 কোটি টাকা অলরেডি খরচ করেছি নিজস্ব টাকায়। তার মধ্যে বীরভূম জেলায় পেয়েছে 620 কোটি 50 লক্ষ টাকা। দ্বিতীয় কিস্তি 16 লক্ষ পরিবারের প্রথম কিস্তি পেয়ে যাবে ডিসেম্বরে, আর সেকেন্ড ফেজ পেয়ে যাবে, প্রথম ফেজ পাবে ডিসেম্বরে, আর সেকেন্ড ফেজ পাবে মে মাসে। তাহলে 28 লক্ষ হয়ে গেল। এরপরে যেটা বাকি থাকবে, লোকের কমপ্লেন থাকবে, দুয়ারে সরকারও সাথে সাথে হবে। আমার সমাধান, যারা মনে করবেন তারা সেখানে যাবেন, গিয়ে তাদের সাজেশনও দেবেন, বাট দেখবেন লোকাল মানুষ যেটা বলছে সেটা শুনবেন। কেউ যেন গিয়ে কোনো হট্টগোল করতে না পারে। যারা হট্টগোল করবে তাদের আগে থেকে বলে দেবেন, দয়া করে ঝামেলা সৃষ্টিকারীরা আসবেন না, মানুষের কাজ করতে দিন। রাস্তাও অনেক হয়েছে, আমি আর নতুন করে বলছি না, আরও কিছু নতুন রাস্তা দেব। জল স্বপ্ন প্রকল্পে আমরাই প্রায় 90% টাকা খরচ করি। কি করে? অঙ্কটা দেখায় আমরা 60, ওরা 40, কিন্তু ল্যান্ড দিতে হয় আমাদের। পাইপের টাকাটা যদি ধরেন, যেখান দিয়ে যাচ্ছে, ল্যান্ডের টাকাটা যদি ধরেন, মেনটেনেন্স খরচ ধরেন, তাহলে দেখবেন 90% টাকা আমাদের দিতে হচ্ছে। তা সত্ত্বেও এরা জল মিশনের টাকা বন্ধ করে দিয়েছে। এখানে কি এসছে? হ্যাঁ, আমাদের লক্ষ্যমাত্রা 1,75,00,000 পরিবার। জল পৌঁছানো হয়েছে ইতিমধ্যে 98,49,000 পরিবার। মোট ব্যয় করা হয়েছে 30,000 কোটি টাকা। এবার আমি একটা কথা বলবো, আমাদের রাজ্যের যে টাকাটা আমরা দিই, তোমার যেখানে পাইপ পড়ে আছে, যে কাজগুলো করা উচিত, কেন্দ্রের ওপর নির্ভর না করে, ওরা যেহেতু বন্ধ করে দিয়েছে, আমি কেন চুপচাপ থাকবো? আমার বাজেটে রাজ্যের টাকাটা যেটা ধরা আছে সেই টাকাটা খরচ করো। আর জেলা পরিষদ থেকে 5% নাও, পঞ্চায়েত সমিতি থেকেও 5% বলো খরচা করতে এর জন্য।
10% তারা লোকালি করুক, আর জলের কাজটার জন্য তারাও 5% করে খরচা করুক। এমপিরা যারা আছেন তাদের কাছেও আমার অনুরোধ থাকবে যে তারা জলের কাজটার জন্য 1 কোটি টাকা করে তারা দেবেন। ডিএমরা পিএইচই ডিপার্টমেন্টকে দেবেন, পিএইচই ঠিক করে নেবে কোথার থেকে করবে। প্লাস এমএলএরা যারা আছেন তারাও তাদের ফান্ড থেকে 10 লক্ষ টাকা করে ধার্য করবেন। তাহলে সবাই মিলেই আমরা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো। রাজ্যের টাকার সাথে এই টাকাটা যদি যুক্ত হয় তাহলে কিন্তু আমরা অনেকটা করতে পারবো। এটা কিন্তু মাথায় রেখে ভালোভাবে করতে হবে। আগে কন্ট্রাক্টরকে টাকা দিয়ে দিল আর সে পাইপ ফেলে দিয়ে পালিয়ে গেল, জল নেই। আগে দেখতে হবে কোথায় জল পাওয়া যাবে। অনেক জায়গায় পাইপ পড়েছে যেখানে জল পাওয়া যায় না। আগে তো সয়েল টেস্ট করতে হবে। আর যেখানে যেখানে এই প্রবলেমটা আছে, হাউ টু সলভ ইট, এটা দরকার হলে কনভার্জেন্স করে করতে হবে। কিছুটা আরবানের হেল্প নিতে হবে, কিছুটা মিউনিসিপ্যালিটির হেল্প নিতে হবে, কিছুটা জেলা পরিষদের হেল্প নিতে হবে, কিছুটা ইরিগেশনের হেল্প নিতে হবে। 4-5টা ডিপার্টমেন্ট মিলে কনভার্জেন্স করে কাজটা করতে হবে। মাইনরিটিসরাও তাদের একটা ফান্ড আছে যা দিয়ে আমরা অনেক কাজ করি। ট্রাইবালদেরও একটা ফান্ড আছে, এসসিদেরও আছে, নানা রকম কমিশন আছে। এদের কাছ থেকেও একটা কনভার্জেন্স করো। মাইনরিটি ডিপার্টমেন্টকে ধরো, এসসিকে ধরো, এসটিকে ধরো, সব একসাথে কনভার্জেন্স করে এটা আমাদের করতে হবে। 2500 কোটি এক্সট্রা দিয়েছি, কিন্তু আমার কথা হচ্ছে আমাদের টাকাগুলো দিয়ে কাজগুলো করে দাও। ল্যান্ড তো আমাদের, পাইপ তো আমাদের, মেনটেনেন্স তো আমাদের, যেটা পড়ে আছে। আর প্লাস আমি এটা সকলকে রিকোয়েস্ট করব, আমাদের জেলা পরিষদগুলো যেখানে আছে তারা 5%, পঞ্চায়েত সমিতি যারা আছে তারা 5%, তারা পিএইচই ডিপার্টমেন্টকে ডিএমের থ্রুতে কাজটা করবে। ডিএমরা জানে, এলাকারটা ডিএমকে দিন। এমপিরা যারা আছেন এলাকার ডিএমকে দিন। তার কারণ হচ্ছে ডিএমরা জানে কোথায় এই কাজটা পড়ে আছে। যতটা পারি আমরা চেষ্টা করব, তারপরে বাদবাকি যেটা থাকবে আস্তে আস্তে করে দেবো। দেউচা পাঁচমিতে 35,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। তাছাড়াও আশেপাশে অনেক কোল মাইন্সও হবে। আমি আমেদনগর যে জায়গাটা, আমেদপুর, যেটা আমাকে বারবার কেষ্ট বলেছিল ওই সুগার মিলের জায়গাটা, ওখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করছি। অলরেডি এমএসএমই ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে। তাতে কী হবে, তাতে অনেক মানুষের কর্মসংস্থান হবে। প্লাস দেউচা পাঁচমি তো আপনাদের একটা পুরো কী আর বলবো, এটা একদম আপনাদের রত্ন এবং সারা পৃথিবীর 2য় বৃহত্তম, এবং গ্লোবাল টেন্ডারও ডাকা হয়েছে, তার প্রসেস চলছে। এছাড়াও যেটা বাসাল্ট পাথর মাইনিংয়ের কাজও শুরু হয়েছে গভর্নমেন্টের যে জায়গা আছে তাতে। আমি দেউচা পাঁচমির সকল আদিবাসী ভাই বোনেদের, সংখ্যালঘু ভাই বোনেদের, তাছাড়াও যারা আছেন সকলকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো যে তারা আমাদের যে রিহ্যাবিলিটেশন প্যাকেজ চালু করেছি তাতে তারা অংশগ্রহণ করেছেন। স্থানীয় এলাকা উন্নয়নের জন্য আমরা 19 কোটি টাকা খরচা করছি, যাতে রাস্তা, পানীয় জল, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, জাহের থান, স্কুল, শিশু উদ্যান, ইলেকট্রিসিটি সব হয়। হসপিটালও করে দেবো, ওটা আমি আলাদা করে করব। 326, একটা তো হচ্ছে 12 একর জায়গায় বেসাল্ট পাথর মাইনিং হচ্ছে। এছাড়াও 314 একর জমিতে ব্যাসল্ট পাথর মাইনিংয়ের কাজের জন্য টেন্ডার করা হচ্ছে। ভূগর্ভস্থ কোল মাইনিংয়ের জন্য 2024 সালের ডিসেম্বর মাসে গ্লোবাল টেন্ডার আহ্বান করা হয়েছে, যাতে কোনো হ্যাঙ্কি ফ্যাঙ্কি না হয়। আশা করি খুব তাড়াতাড়ি এটা সেটেলড হবে। এছাড়াও রিহ্যাবিলিটেশন প্যাকেজের মধ্যে টাকা ঘরটর ছাড়াও 1482 জনকে চাকরিও দিয়েছে ডিএম এবং পুলিশ মিলে। এখনো পর্যন্ত 37টি স্যান্ড মাইনিং ব্লক, প্রায় 198 হেক্টর জমি অকশন করা হয়েছে এবং চালু হয়েছে। আরও 2টি মাইনিং ব্লক অকশন করা হচ্ছে, শীঘ্রই চালু হবে। মোকাদম নগরে 72 একরের বেশি জমির ওপর ক্লাস্টার তৈরি করা হয়েছে এবং স্থানীয় মানুষরা চাকরি পেয়েছে।
178 একর জমির ওপর হাটগাছা জেটিয়া ব্ল্যাকস্টোন মাইন চালু করা হয়েছে। 1347 একর জমির ওপর বিনোদপুর ভবানীপুর কোল মাইনের জন্য একটি বেসরকারি সংস্থাকে প্রসপেক্টিং মাইনিং লিস্ট দেওয়া হয়েছে। ইয়েস। কাষ্টা পূর্ব কোল ব্লক এবং খাগড়া জয়দেব কোল ব্লকে মাইনিং লিস্ট দেওয়ার প্রসেস চলছে। এতে তো কর্মসংস্থান হুড় করে বাড়বে। তো আমার যে ভাই বোনেরা আজকে অত্যাচারিত হচ্ছে, বাইরে পড়ে আছে, তারাও ফিরে আসলে তাদেরও বিভিন্ন কাজে লাগান, অনেক সুযোগ আছে। যখন কোভিড হয়েছিল আমরা তো অনেক হেল্প করেছিলাম। একটা পরিযায়ী শ্রমিক মারা গেলে তাকে নিয়ে আসি, তার পরিবারকে সাহায্য করি, এই কাজগুলো আমরা করে থাকি। শান্তিনিকেতনের ট্যুরিস্ট লজের মানোন্নয়নে আমরা প্রায় 10 কোটি টাকা খরচ করেছি। 31শে মার্চ 2026-এর মধ্যে শেষ হবে। আমি মনে করি ডিসেম্বরের মধ্যে শান্তনু এটা বলে দিও ইন্দ্রনীলকে শেষ করতে। রাঙাবিতান 2 ট্যুরিস্ট কমপ্লেক্স আরও 20 কোটি 42 লক্ষ টাকা দেওয়া হয়েছে। প্রথমটা তো আমি করে গেছি 2016-তে, দ্বিতীয়টাও হচ্ছে, এখানেও অনেকগুলো কটেজ থাকবে। তারাবিতান পর্যটক কেন্দ্রের মান উন্নয়নে 84 লক্ষ টাকা কাজ চলছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। আর বাউল বিতানের খবরটা কি ম্যাডাম? তারাবিতানের কাজ শেষ হয়ে গেছে, তারাবিতান ওখানে থাকা শুরু করে দিয়েছে, ওটা ফুললি অপারেশনাল আছে। অপারেশনাল আছে। আর বাউল বিতানে ম্যাডাম সামান্য কিছু কাজ বাকি আছে, সেটা আমাদের কালকে কথা হচ্ছিল। আমাদের সেক্রেটারি যিনি আমাদের ট্যুরিজম আছেন উনি বলেছেন খুব তাড়াতাড়ি কাজটি শেষ হয়ে যাবে, ইমিডিয়েট করবে। রাইট ম্যাম। পুজোর সময় লোকেরা বেড়াতে আসবে, তো আগে শেষ হয়ে গেলে তোমাদের ইনকামও বাড়বে। লাভপুরে হাসুলি ব্লকের উন্নয়নে 2 কোটি 47 লক্ষ টাকা ডিপিআর তৈরির কাজ চলছে। লাভপুরে ফুল্লোড়া তলার উন্নয়নে দ্বিতীয় পর্যায়ে আরও প্রায় 2 কোটি টাকা দেওয়া হচ্ছে, 1 কোটি 88 লক্ষ টাকা, এবং সেটার ডিপিআর তৈরি হচ্ছে। ম্যাডাম আগে 1 কোটি টাকা দিয়েছেন, তার কাজ হয়েছে, আমি দেখে এসেছি। এবার হচ্ছে রিলিজিয়াস সার্কিট 2টো হাতে নেওয়া হয়েছে। এটা আপনারা জেনে রাখুন, বীরভূমের মানুষের জন্য সবার জানা উচিত। একতারার সুরে এটা একটা রিলিজিয়াস সার্কিট হচ্ছে। এটা হচ্ছে রাঙাবিতান বোলপুর থেকে শুরু করে হেতমপুর রাজবাড়ি, মামা ভাগ্নে পাহাড়, বক্রেশ্বর সতীপীঠ, নন্দিকেশ্বরী সতীপীঠ, ফুল্লোরা সতীপীঠ, কঙ্কালী সতীপীঠ, কঙ্কালীতলা সতীপীঠ, তো মানে ওই সার্কিটে থাকবে। 2 হচ্ছে আর একটা সার্কিট হাতে নেওয়া হয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে মাদলের তালে। হ্যাঁ ম্যাডাম। যেহেতু ধামসা মাদল আমাদের আদিবাসী ভাই বোনেদের খুব প্রিয়, আমাদেরও প্রিয়। রাঙাবিতান বোলপুর থেকে শুরু করে তারাপীঠ মন্দির, নলাটেশ্বরী সতীপীঠ, আকালিপুর কালীবাড়ি, ঘোষগ্রাম, বীরচন্দ্রপুর, কল্লেশ্বর শিব মন্দির, এছাড়াও আমাদের পাথরচাপড়ি ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে, বক্রেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে, আমাদের তারাপীঠ ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে, তারও কাজ চলছে। এবং তারাপীঠের জন্য আমি যতদূর জানি আরও টাকা দেওয়া হয়েছে, প্রায় 2 কোটির ওপর টাকা দেওয়া হয়েছে, যেটা ওদের আরও কিছু কাজ করবার জন্য। এরা যারা বলে বাংলার লোকেরা বাইরে কেন, এরা তো স্কিল আছে বলে তাদের নিয়ে যায়, দয়া করে কেউ যায় না, এরা কাজটা জানে বলে নিয়ে যায়। মহারাষ্ট্রে সোনার কাজ এরা ছাড়া কে করবে, সেই জন্য নিয়ে যায়। কিন্তু আমাদের বাংলাতেও 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে অন্যান্য রাজ্যের, আমরা কিন্তু তাদের সাথে এই ব্যবহারটা করি না। আমরা মনে করি প্রত্যেকটা সিটিজেনের অধিকার আছে যে কোনো রাজ্যে গিয়ে বসবাস করবার, এটা তাদের কনস্টিটিউশনাল রাইট, ডেমোক্রেটিক রাইট, ফান্ডামেন্টাল রাইট। সুতরাং আমাদের লোকেদের ওপরে অত্যাচার হলে তাদের প্রোটেকশন দেওয়া আমাদের কাজ। এই জেলাতে সরাসরি মুখ্যমন্ত্রীতে 1,40,000-এর বেশি অভিযোগ পাওয়া গেছিল, যার মধ্যে 16% পেন্ডিং আছে। এটা ইমিডিয়েট সলভ করবার জন্য ডিএমকে আমি বলে যাব। ম্যাডাম আপনার অনুমতি নিয়ে বলছি ম্যাডাম, যেটা পেন্ডিং আছে সেটা হচ্ছে আমাদের পেনশনের যেগুলি আছে সেগুলো আমরা পাঠিয়েছি, যেহেতু আমাদের অ্যাপ্রুভাল লিমিটের বাইরে গেছে ম্যাডাম, আস্তে আস্তে ওগুলি হবে ম্যাডাম, ডিপার্টমেন্টে পড়ে আছে, ওগুলো ঠিক টাইমে হবে। রাইট ম্যাম। এবং সরাসরি মুখ্যমন্ত্রীর ফিল্ড ভেরিফিকেশন টিমের, আমাদের কিন্তু ফিল্ড ভেরিফিকেশন টিম আছে,
তার মাধ্যমে ১,৫০০-এর বেশি ফিল্ড ভ্যালিডেশন করা হয়েছে। ৭৬% ক্ষেত্রে পরিষেবা প্রদানের বিষয়টি নিশ্চিন্ত করা হয়েছে। এবং যাদেরটা মঞ্জুর করার পরেও কিছু উপভোক্তা পড়ে আছে। There is a significant time gap between benefit sanction and actual service delivery. যেগুলো স্যাংশন হয়ে গেছে সেগুলো কেন পড়ে থাকবে? ওবিসিটা একটা প্রবলেম ছিল, কিন্তু ওবিসিটা তো আজকে সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিয়েছে হাইকোর্টের অর্ডারের উপরে। সুতরাং ইমিডিয়েট কাজগুলো করুন। বাংলা সহায়তা কেন্দ্র তারা কিন্তু অনেক কাজ করেছে, তাদের আমাদের আরও প্রমোট করতে হবে। তাদের মাধ্যমে আমরা প্রায় ১,০০০ কোটি টাকার বেশি আর্থিক লেনদেন করেছি ওয়ালেটের মাধ্যমে। স্বাস্থ্য তো অনেক হয়েছে, নতুন করে বলার কিছু নেই। রাজ্যে পুকুর কাটা হয়েছে ৪,১৩,০০০, কিন্তু অনেকে করে কি একটুখানি কেটে দিয়ে চলে যায়। যত গভীর করবেন পুকুর কাটাটা তত কিন্তু আরও বেশি করে জলটা ওই পুকুরে গিয়ে ভরবে। আমি আস্তে আস্তে দেখছিলাম, আমি গঙ্গার ধারে থাকি, আদি গঙ্গার ধারে ছোটবেলা থেকেই, যে পুকুর, গঙ্গা, বড় গঙ্গা সব টুপটুপ করছে, মানে জল রাখার আর জায়গা নেই। এবারে যা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিও এতদিন কোনোদিন হয়নি, প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছে। এবং সেক্ষেত্রে কোথাও যদি গোড়ালিও জলে ভিজে যাচ্ছে, সেখানে শুয়ে শুয়ে নাটক হচ্ছে। আর নিজেদের রাজ্যে 10 দিন ধরে জল নামে না, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তো বোঝাই যাচ্ছে নাটকটা কিভাবে হচ্ছে। প্রকৃতি আমাদের কারো হাতে নেই। প্রকৃতি মা যেমন দেয় তেমনি নেয়। প্রকৃতি আছে বলেই শস্য শ্যামলা বাংলা আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু 1 নম্বর হয়েছি। চাষিদের জমি নষ্ট হয়ে গেলে, ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই, ফলে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি। কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, এছাড়াও এই যে বলছিলাম, তারাপীঠে 2টি বড় প্রকল্পের কাজ চলছে। তারাপীঠ অডিটোরিয়াম 4,60,00,000 টাকা, আর মন্দির এলাকার উন্নয়ন 7.5 কোটি টাকা। রক্তকরবী, বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি এবং পাথরচাপড়ি ডেভেলপমেন্ট অথরিটি এলাকায় ল্যান্ড ইউজ ম্যাপ, রেজিস্টার এবং সার্ভের কাজ চলছে। এছাড়াও আমি মনে করি সবাইকে সারপ্রাইজ ভিজিটটা একটু বাড়াতে হবে। ভিজিটটা কিন্তু আমরা কমিয়ে দিয়েছি। আগে বিডিওরা কখনো কখনো ICDS সেন্টার ভিজিট করতেন, মিড ডে মিলে ভিজিট করতেন। এখন অনেক নতুন বিডিওরা এসছেন, ডিএমডিসিরা এসছেন, পুলিশের নতুন আইসিরা এসছেন। তাদের সকলকে কিন্তু এগুলো লক্ষ্য রাখতে হবে। এবং আমি খুব ব্যথিত যে এই জেলায় 7 দিনের মধ্যে আমার 2টি কর্মী খুন হয়েছে। সে খুন যেই হোক না কেন, খুন আমরা কেউ দেখতে চাই না। এখানে আইবি কেন ফেল করবে? থানার আইসির কি দায়িত্ব ছিল না খবর রাখার? খুন হয়ে গেলেই তখন আগে একটা রিপোর্ট পাঠিয়ে দেয় ওর নিজেদের মধ্যে, আর অন্য কেউ খুন হলে তখন তো এই কথাটা আপনারা বলেন না। কেউ একটা FIR করা মানেই যতক্ষণ ক্রস চেক করে সেটা ফাইনাল না হচ্ছে, জেনুইন প্রমাণ না হচ্ছে, ততক্ষণ কিন্তু সেটা কাজ করে না। এটা মাথায় রাখতে হবে। আর ডিএমএসপিদের এমন কিছু কথা বাইরে বলা উচিত নয় যেটা নিয়ে মানুষ ব্যঙ্গ করার সুযোগ পায়। পলিটিক্যাল লিডারদেরও বলা উচিত না, ডিএমএসপিদেরও বলা উচিত না বলে আমি মনে করি। পুলিশ ডিসিপ্লিনারি ফোর্স এবং ভোটার লিস্টটা দেখবেন, আমি আগেই বলে দিয়েছি, মানুষ যাতে হ্যারাস না হয়, জেনুইন ভোটাররা যাতে হ্যারাস না হয়।
এটা দেখতে হবে। আর যে কোনো ইনস্ট্রাকশন আসলে প্লিজ দয়া করে সিএসকে জানাবেন, প্রয়োজন হলে আমাকে জানাবেন। আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, তার মানেটা কি পা একদিকে মাথা একদিকে? কখনো তো এই জিনিস হয়নি। ভয় দেখালেই ভয় দেখতে হবে? তাহলে ভয়ে ভয়ে ঘরে বসে থাকুন। সাহস সঞ্চয় করার দরকার নেই। মানুষের স্বার্থে মানুষের পাশে অলওয়েজ থাকবেন, এটা আমার মোদ্দা কথা বলার। এখানে এখনো যেগুলো পাচার বিভিন্ন হয়, তার মধ্যে আমি এখনো মনে করি একটা অংশ অন্য রাজনৈতিক দলের ভালোভাবে যুক্ত আছেন এবং প্রশাসনেরও কিছু লোক যুক্ত আছেন। আমি নাম বলছি না, নামগুলো আমি জানি। এই কাজটা দয়া করে কেউ করবেন না। আর বারবার বলা সত্ত্বেও যদি অ্যাকশন না হয়, আমার কাছে তো বীরভূম জেলার ব্যাপারে অনেক নেতার বিরুদ্ধেই অনেক কমপ্লেন জমা পড়েছে এবং খোদ রাষ্ট্রপতি ভবন থেকেও এসছে। তারাই তো এখানকার টাকা পাচার করে আর দোষ দেয় রুলিং পার্টিকে। রুলিং পার্টি যদি অন্যায় করে উঠে অ্যাকশন, কিন্তু অন্য যারা করে খাচ্ছে ক্ষমতায় আছে বলে তাদের ভয় পেয়ে চলছেন আপনারা, আর তাদের সাথে রিলেশন রেখে 50-50 অঙ্ক করছেন। তারা আমি বলে দিই 50-50 আমি থাকাকালীন 50-50 কোনোদিনই হবে না, 100-এ 100 হবে। এটা মাথায় রাখবেন। আমার অ্যাডমিনিস্ট্রেশনের এই কটি কথা বলা আমার দরকার ছিল। এবার সিএস এর যদি কিছু থাকে সিএস বলুক। মিছিলের জন্য যারা আছেন বেরিয়ে যান। নমস্কার ম্যাম, আপনি সব পয়েন্টসই আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা নোটও করলাম। কর্মসূচি নিয়ে আমার মনে হয় একটু যেটা ম্যাডাম বললেন এটা খুবই জরুরি, যেহেতু আমরা 100 দিনের কাজের টাকা এখন পাচ্ছি না। তো ম্যাম শুক্রবার আমি এটা রিভিউ করেছিলাম সব জেলার সঙ্গে। তো এটা আমি যারা এখানে পঞ্চায়েত প্রতিনিধি এবং ব্লক স্তরে লোকজন আছেন সবাইকে অনুরোধ করব, কর্মসূচিতে একটু সবাই সব ডিপার্টমেন্টকে মিলিয়ে কাজ করা দরকার। গত বছর আমাদের পারফরমেন্স খুব ভালো ছিল, আমরা 75 লাখ জব কার্ড হোল্ডার্সকে এনরোল করেছিলাম। এর মধ্যে 58 দিন অ্যাভারেজ ম্যান্ডেজ ক্রিয়েট করা হলো আর 43 কোটি লোকদের ম্যান্ডেজ জেনারেট হয়েছে। তো এর জন্য যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন 52 ডিপার্টমেন্টে কাজ মিলে আমরা 8,333 কোটি টাকা খরচা করেছি, যার মাধ্যমে এই ম্যান্ডেজ ক্রিয়েট করা হলো। এই বছরে যেহেতু আমরা এখন ইনিশিয়াল ফার্স্ট 6 মান্থসের মধ্যে আছি, একটু জোর দেওয়ার দরকার, যেহেতু এখন অবধি আমরা 36 দিনের ম্যান্ডেজ অ্যাভারেজ ম্যান্ডেজ ক্রিয়েট করতে পেরেছি, 1,000 কোটি টাকা মতন খরচা হয়েছে। এখন বৃষ্টি সিজনে যে ইরিগেশন রিলেটেড কাজগুলো আছে, এটা আমি ইরিগেশন এসিএসকে বললাম সেদিন, আপনাদেরকেও বলছি, যেখানে আমাদের জব কার্ড হোল্ডার্সকে কাজ দিয়ে আমরা যাতে কাজ করাই এর উপরে গুরুত্ব দিতে হবে। এবং আগামী দিনে রেনি সিজন শেষ হওয়ার পরে বিভিন্ন ডিপার্টমেন্টে যে কাজগুলো হবে আমাদের জব কার্ড হোল্ডার্সকে দিয়ে বেসিক কাজগুলো যাতে আমরা করাই এবং 58 দিন যেটা গতবার আমরা করেছিলাম ওটা পার করে আরো বেশি ম্যান্ডেট যাতে ক্রিয়েট করতে আমি পারি। তো বললাম 75 লক্ষ যদি জব কার্ড হোল্ডার দিই, আমার 22,25,000 পরিযায়ী শ্রমিক আছে, দিয়ে দাও তুমি 1 কোটি সংখ্যা ধরে দাও, আমি করে দেবো, আমার কোনো অসুবিধে নেই। এটা আমরা আরো ওদের ফিরে আসতে বলছি। এটা আমাদের একটু গুরুত্ব দেওয়া দরকার। আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, এর জন্য নির্দেশ গাইডলাইন্সগুলো এবং এসওপি আমরা আপনাদেরকে দিয়েছি। আজকে কালকে আমাদের আরও ট্রেনিং হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ স্কিম যেটা আমরা আগামী 2 মাস চলাবো, 60 দিন চলবে। তো সব ডিপার্টমেন্টকে এখানে সহযোগিতা করতে হবে, আপনাদের হিউম্যান রিসোর্সেস, আপনাদের লজিস্টিক্স, ভিজিটস, ক্যাম্পে যাওয়া, যাতে ভালো করে আমরা মানুষের কথাগুলো শুনতে পারি, ফ্যাসিলিটেট করতে পারি। এই কাজগুলো ডিপার্টমেন্টাল যারা অফিসার্স আছেন, যারা ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, সাব ডিভিশন লেভেল অফিসার্স, আমরা রাজ্য থেকেও সিনিয়র অফিসার্সকে ডেপুট করব প্রত্যেক জেলায়, যারা প্রত্যেক ক্যাম্পগুলো ভিজিট করবেন, দেখবেন, যাতে এটা আমরা সুষ্ঠুভাবে করতে পারি। একজন করে নোডাল অফিসার, একজন করে মনিটরিং করার জন্য দিয়ে দাও। ইয়েস ম্যাম, যেটা আপনি ম্যাম নির্দেশ দিলেন, আমাদের স্টেট লেভেল অ্যাপেক্স কমিটি আছে, স্টেট লেভেল টাস্ক ফোর্স আছে,
আমরা ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেলেও টাস্ক ফোর্স করতে বলেছি, যেখানে বিডিও, আইসি, ওসি থাকবেন ব্লক লেভেলে, ডিএম, এসপি, সিপি এটা জেলা লেভেলে থাকবেন, অ্যান্ড স্টেট লেভেলে আমরা আছি। তো এটা আমরা ধারাবাহিকভাবে মনিটর করব। প্রত্যেক দিনের যে পারফরমেন্স এটা বিকালে অ্যাট দ্য ক্লোজ অফ দ্য ডে আমরা আপনাদের কাছ থেকে পাবো, জেলার কম্পাইল করে আমরা পুরো তার বিশ্লেষণ করব কি আজকে দিনে হলো। তো এটা আমি আপনাদের রিকোয়েস্ট করবো, এটা খুব ভালোভাবে চালাতে হবে। আর যেটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক মিটিংয়ে আমাদেরকে বলেন, যেটা রুরাল রাস্তাগুলো আছে এটাতে বড় হেভি লোডেড গাড়িগুলো যাতে না চলে, এটা হেভি লোডেড গাড়ি রুরাল রাস্তায় যাবে না। অনেকে ছেড়ে দিচ্ছেন, বারবার বলা সত্ত্বেও শুনছেন না। গভর্নমেন্টকে বাধ্য করবেন না অ্যাকশন নিতে। এটা একটু খুবই জরুরি, যেহেতু আমাদের রাস্তা যে করা হয় গ্রামীণ রাস্তাগুলো, ওর এত ক্যাপাসিটি থাকে না। লোডেড গাড়ি গেলে ওটা বারবার খারাপ হয়ে যাচ্ছে, বারবার সরকারি টাকা দিয়ে রিপেয়ার করা মানে এটা নয়চয় হচ্ছে, এটা টাকা আমরা ঠিক মতন ইউটিলাইজ করছি না। আর যদি এটা রেগুলেট করা যায় তাহলে যে রাস্তা করা হবে একটু দীর্ঘমেয়াদী হবে, একটু সাস্টেনেবল হবে, ডিউরেবল হবে। যে অ্যাসেট ক্রিয়েট করা হচ্ছে এটা যাতে আমরা ঠিক মতন ব্যবহার করতে পারি, এর উপরেও নজর দিতে হবে। খালি রাস্তা করে দিলাম তারপরে ভুলে গেলাম, এটা হয় না। কিভাবে ব্যবহার হচ্ছে এর উপরেও আপনাদেরকে নজর কালকে আমি দেওয়ার ন্যাশনাল করবে। হাইওয়ে দেখলাম, 2 মাস হয়নি করেছে, বড় বড় গর্ত। সারপ্রাইজ ভিজিট নিয়ে আমাদের ইন্সপেকশন পোর্টাল আছে, মাননীয় মুখ্যমন্ত্রী এখনও নির্দেশ দিলেন। আমরা যেখানে যাই আমরা বিভিন্ন এলাকাগুলো পরিদর্শন করি, বিডিও, সিডিপিও, বিএলএলআরও, ওসি, আইসি সবাইকে রিকোয়েস্ট করব আপনাদের এলাকায় যে যে ইনস্টিটিউশনসগুলো আছে, সুস্বাস্থ্য কেন্দ্র হতে পারে, আইসিডিএস সেন্টার হতে পারে, প্রাইমারি স্কুল আছে, সেকেন্ডারি স্কুল আছে, কলেজ আছে, ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, এটা মাঝে মাঝে গেলে যারা কাজ করে ওরা এনকারেজমেন্টও পায়। আর যদি কিছু ছোটোখাটো কোনো বিশেষ জিনিস থাকে একটু ইমিডিয়েট ইন্টারভেনশন করে আমরা ইমপ্রুভমেন্টও আনতে পারি। ইন্সপেকশন মাধ্যমে অনেক কাজগুলো সুষ্ঠুভাবে করা যায়, এটা বুঝাই আছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব এর উপরে গুরুত্ব দিতে, অ্যান্ড এর ইন্সপেকশন পোর্টালে যাতে রিফ্লেক্ট করা হয় এটাও আপনাকে বলবো, এটা করতে হবে। আর মাইনিং ক্ষেত্রে কিছুদিন আগে আমরা দেখলাম যেটা স্যান্ড মাইনিং অনেক জায়গায় ইলিগাল হয়, এটা একটু দেখতে হবে যাতে ব্রিজের কাছে পিলার্সের কাছে অনেক সময় লোক মাইনিং করে ব্রিজগুলো আমাদের উইক হয়ে যায়, এটাতে দুর্ঘটনা ঘটতে পারে। এর উপরেও আমি আপনাদেরকে নজর দিতে বলবো যাতে কোনো এভাবে মাইনিং না হয় যেটাতে কোনো স্ট্রাকচার, কোনো অ্যাসেট যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, এর উপরে আপনাদের প্রশাসনকে নজর দিতে হবে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে যেখানে একটা ম্যাম আমাদের আসানসোলে, যেটা ওখানেও মাইনিংয়ের জন্যেও এটা সমস্যা হয়েছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এর উপরে নজর দিতে যাতে এটা না হয়। ম্যাম এটাই আমার প্রাথমিকভাবে বলার ছিল। বাকি আমি এমএসএমই থেকে বলতে বলবো রাজেশকে যে আমাদের কি প্ল্যান আছে আমেদপুর এবং বীরভূমে এমএসএমইর পক্ষ থেকে। ম্যাডাম আমাদের বীরভূম জেলাতে আমাদের 26টা ক্লাস্টার আছে, এখানে 13টা এমএসএমই ক্লাস্টার, 5টে হ্যান্ডলুমে, 5টে খাদি বোর্ডের এবং বাকি আমাদের গার্মেন্টের ক্লাস্টার রয়েছে। ম্যাডাম আপনি ওই শান্তিনিকেতন লেদার গুডস ক্লাস্টারের বলেছিলেন, সেটা ম্যাডাম আমরা কমপ্লিট করতে পেরেছি এখনো। সেখানে 1000 আর্টিসান উপকৃত হচ্ছেন এবং একটা ওদের রিকোয়েস্ট ছিল জেনারেটরে, সেটা ম্যাডাম আমরা অলরেডি টেন্ডার করেছি, ইতিমধ্যেই হয়ে যাবে। এখানে ম্যাডাম ইলাম বাজারে টিকার বেটা ব্রাস অ্যান্ড বেল মেটাল একটা ক্লাস্টার হয়েছে, এখানেও আমাদের বিল্ডিং হয়ে গেছে এবং মেশিনপত্রও আমরা দিয়ে দিয়েছি। মোটামুটি 700 মতন আর্টিসান এখানে ম্যাডাম উপকৃত হবেন। একটা ম্যাডাম ভগবতীপুর সেন্থিয়া ব্লকে এখানে কচুরিপানার একটা ক্লাস্টার তৈরি হয়েছে ম্যাডাম। ওটাতে প্রারম্ভিকভাবে ম্যাডাম ওরা একটা রেন্টেড প্রেমিসেস থেকে চালু করেছিল, সেখানে আমরা কয়েকটা মেশিনপত্র দিয়েছি, তাতে ফাইল, ফোল্ডার, প্লেট এই জাতীয় জিনিস ওরা অলরেডি ম্যাডাম তৈরি করতে আরম্ভ করেছে। এখন একটা ল্যান্ড আইডেন্টিফাই হয়েছে, পার্মানেন্ট বিল্ডিং ম্যাডাম হচ্ছে ওখানে, আমরা সেটা স্যাংশন করেছি। এছাড়াও ম্যাডাম আমাদের রামপুরহাটে আমাদের হ্যান্ডলুমের প্রচুর সম্ভাবনা আছে এবং ওখানে সিল্ক জাতীয় অনেক কাজ হয়। তো সেখানে ম্যাডাম আমরা গত এপ্রিল-মে মাসে ম্যাডাম আমি ভিজিট করেছিলাম, ডিএমও ছিলেন। তো সেখানে একটা সিল্কের উপরে হাব যদি তৈরি করা যায় সেটা ডিস্ট্রিক্ট থেকে একটা চেষ্টা করা হচ্ছে এবং ওখানে যাতে যারা সিল্কে কাজ করেন, রেশমে যারা কাজ করেন
তারা সুতো যেতে ঠিক দামে পেতে পারেন তার জন্য একটা ইয়ার্ন ডেপো ম্যাডাম আমরা ওখানে চালু করতে চলেছি, সেটারও স্পেস আইডেন্টিফাই ইতিমধ্যে হয়ে গেছে, আমরা ম্যাডাম চালু করে দেব। ম্যাডাম এর সাথে আমাদের ইলাম বাজারে একটা রেডিমেড গার্মেন্ট হাব, যেখানে 400 মহিলা তারা কাজ করেন এবং রেডিমেড গার্মেন্ট তৈরি করেন, সেটা আমাদের খাদি বোর্ড থেকে তৈরি হয়েছে। মুরারইতে ম্যাডাম আমাদের অনারেবল এমপি আছেন, ওনার প্রচেষ্টায় একটা রেডিমেড গার্মেন্ট হাব তৈরি হয়েছে, সেখানেও পরিযায়ী শ্রমিক অনেকেই ওখানে ম্যাডাম কাজ করছেন। এছাড়া ম্যাডাম সেঁথিয়াতে যে আহমদপুর সুগার মিলের জমি আমরা পেয়েছি, সেখানে 11 একরের উপরে একটা স্মল স্কেল ইন্ডাস্ট্রির পার্ক আমরা তৈরি করছি। ডিপিআর ম্যাডাম তৈরি হয়েছে, ইতিমধ্যেই স্যাংশন হয়ে গেলে আমরা কাজটা আরম্ভ করব। বাদ বাকিটা আমরা মনে হয় WBIDC কে দিচ্ছি, বড় ইন্ডাস্ট্রিকে, Yes, ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করার জন্য। ম্যাডাম আপনি আর্টিসান এবং এসএইচজি দের জন্য মল তৈরি করতে জেলাতে সব বলেছেন। জেলা হেডকোয়ার্টারে একটা করে Yes. মল তৈরি হবে Yes. এবং সেটা 1 একর করে জমি আমরা বিনা পয়সায় দিচ্ছি। যারা করবে টেন্ডারে পাবে। তারা দুটো কন্ডিশন আমার একটাই, তারা সিনেমা হল করুক, কমিউনিটি হল করুক, বিয়েবাড়ি করুক, শপিং মল করুক, যা ইচ্ছে করুক, কিন্তু আমাকে দুটো ফ্লোর দিতে হবে। সেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, লোকাল যারা আছেন, তারা নিজেদের যাতে জিনিস প্রোডাক্ট বিক্রি করতে পারে, সেই জন্য আমরা তাদের একটা সুযোগ করে দিচ্ছি। এই সুযোগটা তাদের ছিল না। ম্যাডাম এই জেলাতেও বোলপুর শান্তিনিকেতনেই একটা 2.2 একর জমি পাওয়া গেছে, সেখানে অলরেডি ম্যাডাম আমরা অ্যাপ্লিকেশন ইনভাইট করেছি, সেটা চটপট করো, ওয়েট Yes, করা যাবে না। ইয়েস ম্যাডাম। ম্যাডাম এইটু কোন জায়গাটায় নিয়েছে জমিটা? ওই সব জায়গায় গেলে তো হবে না, এগুলো টাউনের আশেপাশে করতে হবে। আরে দূর বাবা, অ্যাপ্রোচ হয়ে আমরা করে দেবো, ওখানে কোনো অসুবিধে নেই ভাই। গ্রামের দিকে করলে শপিং মল হয় না, কেউ আসতে চাইছে না টেন্ডারে। পেয়েছো যেটা দিয়ে দাও। শহরের মধ্যে হতে হবে, তার কারণ হচ্ছে যেখানে লোকজন আসতে পারবে এবং সেলফ হেল্প গ্রুপের জিনিসগুলো বিক্রি হবে। প্লিজ সেন্স, অ্যাপ্লাই ইউর সেন্স। সোনাঝুরির কাছে তো, সোনাঝুরিতে তো অনেক মানুষ যায়, তো ওখানে কি অসুবিধা হচ্ছে? সোনাঝুরি তো ঠিক আছে। ফার্স্ট টেন্ডারে কেউ আসেনি? না, ওই তো তুমি ভুল বলছো, 1 কিলোমিটারের মধ্যে কেউ যাবে না। মার্কেট আছে, লোকজন যাতায়াত করে, সেখানে লোকজনকে জানাতে হবে। ইরিগেশন, তোমার ব্রাহ্মী নদীর ওপরে একটা ফাটল হয়েছিল, ওটা কি আছে? ম্যাডাম আপনার ইনস্ট্রাকশনে চিফ সেক্রেটারি ডেইলি মনিটরিং করছিলেন ম্যাডাম। 15 তারিখে যে ওখানে ব্রিজটা হয়েছিল রানীনগর আর রামপুর গ্রামের মাঝখানে, সেখানে ম্যাডাম আমরা 26 তারিখে পুরো কাজটা কমপ্লিট করে ফেলেছি। আর ম্যাডাম আমরা কাছে যে রিভার সাইড আছে সেখানে কিন্তু লাইনিং করে স্ট্রেংথনিং কাজটাও কমপ্লিট হয়েছে ম্যাডাম। তো এখন আশা করছি সেই এরিয়াটা খুব স্ট্রং স্টাডি থাকবে ম্যাডাম। আর এছাড়াও ম্যাডাম আপনার যে ইনস্ট্রাকশন ছিল তাতে আমাদের রাজ্য স্তর থেকে স্টার্ট করে আমাদের রিজনাল লেভেলে প্লাস ডিভিশনাল লেভেলে কন্ট্রোল রুম চলছে ম্যাডাম। আপনি ব্লক লেভেলে কিউআরটি তৈরি করতে বলেছে, সেটা ম্যাডাম আমাদের প্রত্যেক 24 ঘন্টা ওখানে কাজগুলো করছে। আর ম্যাডাম আপনি জানেন ম্যাডাম দামোদর ডিবিসি এন্ড থেকে ম্যাডাম এখন অবধি প্রায় 44,000 লাখ কিউবিক মিটার জল ছেড়েছিল। সিএস স্যার ডেলি এটা মনিটরিং করছে ম্যাডাম, সেটা আমরাও তাদের সঙ্গে কনস্ট্যান্ট। শোনো, ওরা কথা শুনছে না, ওসব বলে লাভ নেই। আমাকে পাল্টা ড্যাম করতে হবে, বসো, ওটা আমরা দেখে নেবো। আমি জানি কি করে কি করতে হয়, দেখে নেবো। আমি 1 বছর মধ্যে না হলে আমরা পাল্টা চিন্তা করব। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে, পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলো বা তোমার এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট,
যেখানে ভাঙনের সম্ভাবনা থাকে ওখানে একদম স্ট্রেট ভেটিভরা ঘাস, আর ওদিকে হচ্ছে ম্যানগ্রোভ বেশি করে পুঁততে। কংক্রিটে যে কাজ না হয় এতে তাই কাজ হয়। পয়সা জলে ঢাললে জলেই চলে যাবে, কোনো লাভ হবে না। কারণ ভাঙন আটকানো, নদীর স্রোত ঘোরানো আমাদের পক্ষে সম্ভব নয়, এটা প্রকৃতির ব্যাপার। আর জলের যে তোড় ডিবিসি ছাড়ছে, পাঞ্চেত ছাড়ছে, মাইথন ছাড়ছে, তাতে সব জেলাগুলোকে ডুবিয়ে দিচ্ছে এবং প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আমাদের লোকসান হচ্ছে। নির্বাচন আসলে বড় বড় কথা, অথচ ডিবিসি আজ 20 বছর কোনো ড্রেজিং হয়নি। ফলে যেখানে 4 লক্ষ কিউবিক ওয়াটার জল বেশি ধরতে পারত, ধারণ ক্ষমতাটা কমে গেছে, এখন জলই ধরে না। আর যাতে ঝাড়খণ্ড না ডোবে ও তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে বাংলায়। এবার আমিও প্ল্যান করব, ওই যদিও ঠিক 1 বছরের মধ্যে সিল্টেশন না করে ডিসিল্টেশন, আমি ওখানে ওই বাঁধের সামনেই বাঁধ করে দেবো, ড্যাম করে দেবো, যাতে ওই জলটা আসলে ওখানেই থাকে, গ্রাম জেলাগুলো না ভেজে। এরপরে নেক্সট প্ল্যান আমার তাই থাকবে। এনাফ ইজ এনাফ, আমাদেরগুলো দিয়ে পাল্টা জল চলে যাবে ওর ওখানে, তবেই বুঝতে পারবে। যতক্ষণ গায়ে না লাগে আঘাত, ততক্ষণ কেউ রিয়েলাইজ করে না। এটা প্ল্যান করো এখন থেকে, তারপরে বাদ বাকিটা আমি পরে দেখব। আইসিরা এলাকায় ভিজিট করছেন? আপনাদের নাকা চেকিং চলছে কি চলছে না? নাকা চেকিং চলছে? অনেক রকম চক্রান্ত চলছে, সেটাকে রোকবার দায়িত্ব আপনাদের, আপনারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন। সাইবার ক্রাইমটা দেখবার জন্য একজন করে নোডাল অফিসার রাখবেন। লিগাল অফিসার তো আপনাদের অ্যালাউ করা হয়েছে, লিগাল অ্যালাউ করা হয়েছে না পুলিশকে? সাইবার ক্রাইম, প্রতারণার সংখ্যা, প্রতারিত লোকের সংখ্যা বেড়ে গেছে এখন। এমনকি রিটায়ার্ড বৃদ্ধকেও রেহাই দিচ্ছে না। সুতরাং একটু আরো অ্যালার্ট হতে হবে। একদিকে ফিল্ড ভেরিফিকেশন, আগে পুলিশ 4-5 বার একটা এলাকায় ঘুরতো গাড়ি নিয়ে, বদমাশগুলো বুঝতে পারতো যে নজরে আছে। এখন ভিজিলেন্সটা কমে গেছে, ভিজিলেন্সটা বাড়াতে হবে। শ্রাবণী মেলা চলছে, যাতে কেউ ব্যাগের মধ্যে এটা ওটা ঢুকিয়ে নিয়ে না যেতে পারে সেটা দেখতে হবে। এরকম কিছু খবর আমরা পাচ্ছি, নিয়ে অন্য কারোর দোষ দিয়ে দেবে। এখন থেকে যদি আপনারা নজর রাখেন, আমরা চাই মেলা শান্তিপূর্ণভাবে ভালোভাবে হোক। কেউ কিছু করলে ধরে নেবো আমরা, সেটার সম্বন্ধে চিন্তা নেই, কিন্তু মানুষের ক্ষতি যারা করবার চেষ্টা করবে তাদের কোনো ক্ষমা করা হবে না, পরিষ্কার কথা। নিগম, তোমার হেলথ নিয়ে কিছু বলার আছে? मैडम इतने हेल्थ কমাও না। मैडम इतने रामपुर हाट मेडिकल कॉलेज और দুটো বড় হসপিটাল আমাদের শিউরি সদর হসপিটাল আর বোলপুরে আমাদের হসপিটাল রয়েছে, সেই কাজগুলো ভালো করেই চলছে। আমাদের এখানে অনেকগুলি সুস্বাস্থ্য কেন্দ্রগুলো হয়েছে, সেখানেও পরিষেবাগুলো ঠিক মতো দেওয়া হয়েছে। কিছু কিছু পিএইচসি বিপিএইচসি গুলোতে যেহেতু রিক্রুটমেন্টের প্রবলেমটা কেটে গেছে, সেজন্য ওখানে আরো আমরা ডক্টর পোস্টিং করে আরো পরিষেবাগুলো ইমপ্রুভ ফার্দার কয়েকদিনের মধ্যে আমি ইমিডিয়েট করে নেব। এমনি ম্যাডাম আর কোনো অ্যাজ সাচ কোনো অসুবিধা নেই, কয়েকটা লোকাল ইস্যুজ আছে সেগুলো আমরা ডিটেল নিয়েছি, সেগুলোতে অ্যাকশন করা হচ্ছে ম্যাডাম। তোমার ডাক্তার নার্সের অভাব যেটা আছে সেগুলো ইমিডিয়েট অ্যাকশন নাও। ইমিডিয়েটলি ম্যাডাম অ্যাকশন, আজকে এক্ষুনি রিক্রুটমেন্ট বোর্ডের সাথে কথা হয়ে গেছে, কাজগুলো আরম্ভ হয়েছে ম্যাডাম। শান্তনু, তোমার পাওয়ার নিয়ে কিছু বলার আছে? পুরো নির্ভর ব্লক স্টেট জেনারেল করে দেওয়ার। এখন না, পরে আসছে।
এখন অনেক কাজ করা হচ্ছে, আবার আস্তে আস্তে হবে। ম্যাডাম, বিদ্যুৎ এখানে কাজকর্ম এই জেলাতে ভালোই হয়েছে। বিগত কয়েক বছরে আমরা এখানে অলমোস্ট 4,500 থেকে 5,000 কোটি টাকার কাজ করেছি। আরও 1,000-1,500 কোটি টাকার কাজ মতন হবে, সেটা প্ল্যান করা আছে। 11-12খানা সাবস্টেশন বিগত কয়েক বছরে শেষ করেছি, আরও কয়েকটা সাবস্টেশন প্ল্যান করেছি। আপনি বললে প্রায়োরিটি করে তবেই করব। আর এর বাইরে প্রায় 3,000-3,500 কিলোমিটার লাইন HTLT লাইন হয়েছে। আর আমাদের শোনো, যা টাকা খরচ করা হয়েছে তাতে যে কাজটা করা সেটা করো। এখন ইকুইলিব্রিয়ামে আছে ম্যাডাম, স্টেবিলিটি আছে। লো ভোল্টেজ পকেট দেখে নাও তোমার এখানে দেউচা প্রাথমিক থেকে শুরু করে বিভিন্ন কাজগুলো যেগুলো আছে, আগে যেভাবে গুরুত্ব দিয়ে কাজটা দেখা হচ্ছিল, এখন অনেকেই নেগলিজেন্স করছে। কেন হচ্ছে? দেউচার কাজটা নিয়ে ম্যাডাম স্যার CS স্যারও দেখছেন, আমরা সবাই মিলে দেখে যেরকম হচ্ছে আলোচনা করে করছি ভালো করে। দেখে নাও। আর কি আছে শতাব্দী, তোমার কিছু বলার আছে? না, সেটা তো বন্ধ ছিল ওবিসির জন্য। অসিত, আগের বার তো তোমরা জলে গিয়ে ডুবে গেছিল, সাবধানে যাবে তো। তাই কি, আমার তো মনে হয় না আর কিছু আলোচনা করার আছে। আগামী 6 মাসের মধ্যে আমাদের যা কাজ পড়ে আছে সেগুলোকে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তো কি হয়েছে? আবার ওখানে আপনার একটা স্কিম ছিল সহায় প্রকল্প, 122 জন যারা নিজেরা খাবার জোগাড় করতে পারে না তাদেরকে আপনি খাবার দিতেন। এই গত বছর ফেব্রুয়ারি মাস থেকে এটা স্বনির্ভর দলটা চালাতো। গত বছর ফেব্রুয়ারি মাসের পর থেকে আর ওই 20 টাকা পার হেড দেওয়া হতো, 22 টাকা, সেইটা এখন আর বন্ধ হয়ে গেছে। এর ফলে আর স্বনির্ভর দল চালাতে পারছে না। সেটা দেখে নেবে, দেখে নিয়ে আমাদের জানাবে, রিপোর্ট আমরা দেখে নেব। ঠিক আছে, তাহলে আমি আজকে মিটিং শেষ করছি এই কারণে, যেহেতু আমাদের মিছিল আছে। খাবার টাবার দিচ্ছে তো ওদের সবাইকে, যারা মিটিংয়ে অ্যাটেন্ড করেছে, যারা আপনারা আছেন লাইন ডিপার্টমেন্টে, যারা BDO, DMDC এবং অন্যান্য যারা আছেন, তাদের সকলকে বলবো সতর্ক থেকে কাজগুলো করবেন। অসহায় মানুষ যাতে ডিস্টার্ব না হয় সেদিকে নজর রাখবেন, এবং ভোটার লিস্ট সংশোধনের নামে যেন কোনো অত্যাচার না হয় এবং জেনুইন ভোটার বাদ না পড়ে। কারণ কেউ বলছে 1.5 কোটি বাদ দেবো, 2.5 কোটি বাদ দেবো, তাদের কি অধিকার আছে বলবার? সুতরাং এই কাজটা যারা করছেন তারা যত্ন নিয়ে করবেন, এবং ডিএমকে আমি বলবো প্লিজ মনিটর ইট সিরিয়াসলি। ওদের হাতে ছেড়ে দিয়ে আমি বসে থাকলাম, এটা হবে না। এখন কিন্তু সেদিন নেই। আর পুলিশের ভূমিকাটাও গুরুত্বপূর্ণ আছে বীরভূমে, একটু নেগলিজেন্স চলছে। এটা আমি এসপিকে বলে গেলাম আমার যতদূর ক্ষমতা, বাদ বাকি তো আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অনেক ধন্যবাদ। যেহেতু আমাদের একটা মিছিল আছে, আমাদের ভাই বোনেদের উপর অত্যাচার হচ্ছে, তাই হয়তো আমাদের যেতে হচ্ছে। কাজেই আমি সমস্ত অফিসাররাও যারা এসছেন কলকাতা থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পুলিশের অফিসাররাও এসছেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও এসছেন, ব্লক লেভেল এসছেন, লাইনের এসছেন, প্রেস আছেন, মিডিয়া আছেন, পঞ্চায়েত আছেন, জেলা পরিষদ আছেন, MLAরা আছেন, MPরা আছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর আমার পাড়া আমার সমাধান ভালো করে কাজ করুন, এটা মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ।